নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য শুরু করছি বাংলা অ্যাট 5। আজকে জি 24 ঘন্টায় মুখোমুখি মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। জুন, অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন। কেমন লাগছে সাংসদ হবার পর? নমস্কার শিলাদিত্য, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। প্রথমে আপনাদেরকেও নমস্কার, যারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন। খুব ভালো লাগছে যে মানুষের আশীর্বাদ নিয়ে আজকে আমি বিধায়ক থেকে, মেদিনীপুরের বিধায়ক থেকে মেদিনীপুরের সাংসদ। খুব ভালো লাগা এবং তারই সঙ্গে কিন্তু প্রশ্ন থাকবে আপনাদের। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আপনারা যারা জি 24 ঘন্টা দেখছেন, আপনারা সরাসরি আপনার সাংসদকে ফোন করতে পারেন, অর্থাৎ আমাদের মাধ্যমে আপনারা প্রশ্ন করবেন এবং সেই প্রশ্ন আমরা সাংসদের কাছে পৌঁছে দেব। আপনারা ফোন করবেন 40594020 এবং 4023 এই নাম্বারে। এবং তারই সঙ্গে বাংলা অ্যাট 5-এ আমরা আপনাদের সমস্যা, আপনাদের কথা তুলে ধরছি। সেই জায়গায় আপনারা হোয়াটসঅ্যাপ করে লিখে আপনাদের সমস্যা জানাতে পারেন। আপনারা হোয়াটসঅ্যাপ করবেন 8588866174 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। এরপর সরাসরি প্রশ্ন জুনের কাছে। সাংসদ হওয়া এবং তারপর দায়িত্ব বেড়ে যাওয়া, কি কি কাজ করার প্রাথমিক চিন্তা ভাবনা রয়েছে? দেখো, কাজ করার ক্যানভাসটা আরও বড় হয়ে গেল আমার জন্য। কারণ আগে আমি যখন বিধায়ক ছিলাম তখন একটা বিধানসভার কাজ আমাকে দেখতে হয়েছে বিগত 3 বছর ধরে। এখন একটা বিধানসভা নয়, আমার ঝুলিতে এখন 7টা বিধানসভা। সুতরাং 7টা বিধানসভা আমি ক্যাম্পেনিংয়ে যখন ঘুরেছি, আমার একটা সুবিধা খুব হচ্ছে যে যেহেতু আমি বিধায়ক ছিলাম, সেই জন্য আমার বাকি 5 জন যে আমাদের বিধায়ক, তারা আমার কলিগ, তো তাদের সঙ্গে অলরেডি আমার একটা র্যাপও তৈরি হয়ে গেছে, একটা বন্ধুত্ব আছে। সুতরাং তাদের সঙ্গে কাজ করতে আমার সেই জন্য সুবিধে হবে। এবং অলরেডি আমি যখন আমরা 2.5 মাস সময় পেয়েছি, তুমি জানো শিলাদিত্য, ক্যাম্পেনিংয়ের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি, ইন্টিরিয়ার গ্রামগুলোতে গিয়েছি। সেখানে যে সমস্যাগুলো আমার সামনে এসেছে সেগুলো নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছি আমার বাকি বিধায়কদের সঙ্গে। এবং যেখানে যেখানে যেটুকু ডেভেলপমেন্ট করার বাকি আছে বা আরও ডেভেলপমেন্ট হতে পারে, ডেফিনেটলি আমি সেইগুলোর ওপরেই ফোকাস করব। আর একেবারে স্পেসিফিক এই জায়গাটা সাংসদ যেটা বলছেন, আর অবশ্যই করে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। সাংসদ হবার পর কিন্তু প্রথমবার ইলেকট্রনিক মিডিয়ার কাছে এবং জি 24 ঘন্টার কাছে। সুতরাং ইতিমধ্যেই কিন্তু সাংসদের কাছে প্রচুর প্রত্যাশা। কি বলছেন সাধারণ মানুষ, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মানুষ, একটু শোনাবো। আমরা সাধারণ মানুষ হিসেবে নতুন সাংসদের কাছে বেশ কিছু দাবি আমরা রাখতে চাই। তার মধ্যে ধরুন, মেদিনীপুর শহরে যা পরিস্থিতি, বিরাট যানজট হচ্ছে, এটা যদি কোনো জায়গায় ওভারব্রিজ করে এই যানজটের সমস্যার সমাধান করে, তাহলে আমরা খুব সুবিধা পাবো। এতে হবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা সব বেকার, সব শিক্ষিত বেকার হয়ে বাড়িতে বাড়িতে ঘুরে যাচ্ছে। এই ব্যাপারটা আমরা সাংসদের কাছে একটু দাবি জানাই। আমাদের যে হাইওয়ে, যেটা কংসাবতী ব্রিজ, যেটা বাস ব্রিজ, সেটা একটা ডেভেলপমেন্ট পাস হয়েছে, সেইটাকে যাতে তাড়াতাড়ি করা যায়। কারণ আমরা চাই যাতে উনি আমাদের জন্য খুব কাজ, এখানে উন্নতি এলাকার জন্য করুক, সেটাই আমরা চাই। এখানে জলের অনেক সমস্যা আছে, হ্যাঁ, কারেন্টের অনেক সমস্যা। আর আমরা খুবই আশাবাদী যে কোনো সমস্যা হলে ওনাকে আমরা পাশে পাবো, আর আমরা পাশে পেয়েছি। এই নিয়ে আর কি আমরা এগিয়ে চলছি। পরপর আমরা যে প্রত্যাশা এবং তারই সঙ্গে যা এই মুহূর্তে তাদের বক্তব্য, সেই নিয়ে প্রশ্ন, কিন্তু আমার প্রশ্ন থাকবে, খড়গপুরের রেল বস্তিতে যখন যাওয়া হয়েছিল সেই সময় কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল জুন মালিয়া যে এক্ষেত্রে পাট্টা দেওয়ার বন্দোবস্ত করা হবে। সবার আগে এই প্রশ্নের কিছু কি ভাবনা চিন্তা রয়েছে? নিশ্চয়ই। আমি খড়গপুরের সবাইকে ধন্যবাদ জানাতে চাই এটা বলে যে খড়গপুরে এবার টাউনের যা রেজাল্ট হয়েছে, ইটস ওভারওয়েলমিং। কারণ দিলীপদার সময় 2019-এ খড়গপুর টাউনের ডেফিসিট ছিল 45,000-এর ওপরে। সেখানে এবারে আমাদের ডেফিসিট নেমে এসেছে 20,000-এ। তোমরা সকলেই জানো শিলাদিত্য যে এবার রেলমন্ত্রী গিয়েছিলেন ওখানে প্রচার করতে, এবং নরেন্দ্র মোদী আমাদের উনিও গিয়েছিলেন ওখানে প্রচার করতে। তো বুঝতেই পারছো যে খড়গপুরের মানুষ কিন্তু একটু বিরক্ত, কারণ খড়গপুরের মানুষরা বিশ্বাস করে বিজেপির সাংসদ দিয়েছিলেন এবং বিজেপির এমএলএ দিয়েছেন। বিজেপির এমএলএ ইতিমধ্যে খড়গপুরের কাউন্সিলরও, কিন্তু সেই অর্থে কাজ বা ডেভেলপমেন্ট আমরা খড়গপুরে দেখিনি। যেখানে রেলের কথা হচ্ছে, আমি নিজে আই ওয়াজ শকড যে যখন আমি ক্যাম্পেইন করতে যাই, রাত হয়ে গেছিল একটু,
কারণ ডিস্টেন্সেস এতটা ছিল, সেগুলো কাভার করতে গিয়ে প্রায় আমার টাউনে যখনই আমি ঢুকেছি তখনই প্রায় 8:30 9টার সময় আমাকে ক্যাম্পেইন করতে ঢুকতে হয়েছে, বিএড মেদিনীপুর টাউন আর বিএড এগরা টাউন আর বিএড খড়গপুর টাউন। তো ন্যাচারালি আমি দেখলাম যে ভীষণ অন্ধকার। তো আমি আমার ওখানকার যে পার্টিকুলার যারা নিয়ে গেছিলেন আমাকে, আমি বললাম যে এত অন্ধকার কেন, রাস্তা ঠিকঠাক নেই, ইলেকট্রিসিটি নেই। তো ওরা বললো যে ম্যাডাম মিউনিসিপ্যালিটি, অথচ আমাদের কাউন্সিলর আছে ওখানে মিউনিসিপ্যালিটি, কিন্তু তার কোনো পাওয়ার নেই কাজ করার। সে যদি চায়ও সে জলের ব্যবস্থা করে দিতে পারছে না, রাস্তা করে দিতে পারছে না, ইলেকট্রিসিটি আমাদের গভর্নমেন্ট থেকে আমরা প্রোভাইড করতে পারছি না, বিকজ ইটস সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রেল মিনিস্ট্রি কাজ করছে এবং তারা দেয় না। তাহলে কি পাট্টার বিষয়ে চিন্তা ভাবনার জায়গাটা? তো যখন আমি আসছি ওটাতে, তো যখন আমি ওনাদের সাথে বসলাম, এলাকার মেয়েরা এলো আমার কাছে, মহিলারা, এবং তাদের প্রথম দাবি ছিল যে প্রত্যেকবার ইলেকশনের আগে আমাদেরকে উচ্ছেদ করে দেওয়ার একটা, আমাদেরকে বলা হয় যে তোমাদেরকে আমরা উচ্ছেদ করে দেব, তাদের বক্তব্য এটা। হ্যাঁ, তো ওরা বলছে যে আমরা তো ভোটার, আমাদের ভোটার আইডি আছে, আমাদের আধার কার্ড হোল্ডার, আমাদের এটাই পার্মানেন্ট অ্যাড্রেস, তো কেন আমাদেরকে এটা থেকে ডিপ্রাইভ করা হবে? ইতিমধ্যে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুরে ইলেকশনের আগে গিয়ে কিন্তু উনি বলেছিলেন যে রেলের এই যে ইমোশনাল অত্যাচার যেটা করেন মানুষের সাথে, প্রত্যেকবার যে ইমোশনাল ব্ল্যাকমেল একটা করা হয়, সেটা কিন্তু উনি রুখে দাঁড়াবেন। এবং আগামী দিনগুলোতে যদি সেরকম মনে হয় যে আমরা এটা নিয়ে কিন্তু অনেকটাই এগোবো, এবং আমি কথা দিয়েছি মানুষকে ওখানে খড়গপুরের সবাইকে যে রেলকে আমার পার্লামেন্টে যদি আমার ফার্স্ট স্পিচ বা আমাকে যদি বলতে বলা হয়, আমি কিন্তু রেল নিয়েই প্রশ্ন তুলব। খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যে প্রশ্ন করেছিলাম, এবং এই অভিযোগটা খুব স্বাভাবিকভাবেই অনেক ক্ষেত্রে উঠে আসে যে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা পরপর প্রতিশ্রুতি দেন কিন্তু তা কি পূরণ হয়, এবং ঠিক সেই জায়গাতে আমরা প্রশ্ন করেছিলাম রেল বস্তির মানুষের জন্য পাট্টা দেওয়ার বিষয়। জি 24 ঘন্টায় এই মুহূর্তে জুন মালি এক্সক্লুসিভলি সরাসরি বললেন অবশ্যই করে চেষ্টা করা হবে, এবং প্রথমবার সংসদে যখন তিনি বক্তব্য রাখার সুযোগ পাবেন তখন এই ইস্যু তিনি অবশ্যই করে তুলবেন। আমরা অবশ্যই নজর রাখবো সেই দিকে, কারণ সাংসদের এই বক্তব্য পূরণ হচ্ছে কিনা সেদিকে কিন্তু সাধারণ মানুষের নজর থাকবে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মেদিনীপুর সদর কেন্দ্র থেকে এই মুহূর্তে ফোন করেছেন দেবু সরকার, জি 24 ঘন্টার দর্শক। বলুন আপনার প্রশ্ন। আমি মাননীয় সংসদ মহাশয়কে আমি খড়গপুর নিমপুরা থেকে বলছি। আমার একটা ছোট অনুরোধ ওনার কাছে, নবনিযুক্ত সংসদ মহাশয়ের কাছে। আমরা এখানে খড়গপুর নিবাসী, আমাদের মেদিনীপুর আর খড়গপুর যাওয়ার জন্য ভীষণ অসুবিধা হয়, আমাদের সেই ব্রিজ পার হয়ে যেতে হয়, আর ব্রিজে অসংখ্য গাড়ি ঘোড়া থাকে। তার জন্য আমরা চাইছিলাম এই খড়গপুর আর মেদিনীপুর ডেভেলপমেন্ট অথরিটির যেটা প্রজেক্ট ছিল, একটা ব্রিজের একটা। ধন্যবাদ শুনতে থাকুন। দেবু সরকার ইনি ফোন করেছেন, কথা বলছে, উনি বলছেন খড়গপুর এবং মেদিনীপুরের মধ্যে সংযোগস্থলে ব্রিজ। আমাদের একটা ব্রিজ আছে যেটা মোহনপুর ব্রিজ, যেটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ব্রিজ, মোহনপুর ব্রিজ। এবং মোহনপুর ব্রিজ অনেক দিন ধরে, যখন সিপিএম পাওয়ারে ছিল তখন থেকেই কিন্তু মোহনপুর ব্রিজ নতুন করে বানানো হবে, সেটা কিন্তু এতগুলো বছর ধরে চলছে। এবং দিলীপ বাবুর একটা ড্রিম প্রজেক্ট ছিল অ্যাজ অ্যান এমপি যে উনি এটা বানিয়ে দেবেন, এটা কিন্তু উনি প্রমিস করেছিলেন, বাট সামাও হয়নি। বাট সুখবর এটাই দিতে চাই, আপনারা যারা শুনছেন, প্রথমত যিনি আমাকে প্রশ্ন করলেন আপনাকে নমস্কার জানাই। সুখবর এটাই যে জুন মাস থেকে এটা অলরেডি শুরু হয়ে গেছে, ইলেকশনের জন্য এটা আটকে ছিল, এবং মোহনপুর ব্রিজ, নতুন মোহনপুর ব্রিজ বানানো হচ্ছে, কারণ মোহনপুর ব্রিজ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ব্রিজ। এটা শুধু খড়গপুর নয়, মেদিনীপুর অনওয়ার্ডস, আমরা যদি বাঁকুড়া রানীগঞ্জ আমাদের যেতে হয়, সব এদিক থেকে কলকাতার থেকেও কিন্তু মেদিনীপুরকে কানেক্ট করে এই মোহনপুর ব্রিজ টু দ্য রেস্ট অফ। আমি জানি না, মানে জুন মালিয়া এসেছেন এবং পরপর দুটো প্রশ্ন, একটা প্রশ্ন আমার, একটা প্রশ্ন দর্শকের, এবং তার মধ্যে একটা প্রশ্নে বলেছেন যে অবশ্যই করে চেষ্টা করব, চেষ্টা শুধু নয় একেবারে সংসদের প্রথম বক্তব্যে রাখবো, এবং তারই সঙ্গে দর্শকের প্রশ্নে বললেন যে জুন মালিয়া এসে জুন মাস থেকে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। এবারে বারবার দেখলাম যে কথাবার্তায় দিলীপ ঘোষের নাম চলে আসছে। দিলীপ ঘোষ এবারে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে, সদর লোকসভা কেন্দ্র থেকে না দাঁড়ানোই
হয়ে কি জুন মালিয়ার কোথাও কোনো সুবিধা হয়েছে? না, সুবিধা কিছু হয়নি। এই জন্যই বলবো যে কিন্তু আমি দেখছি জুন মালিয়া তো খুব বারবার করে দিলীপ ঘোষের নাম বলছে। হ্যাঁ, বলতেই হচ্ছে, কারণ উনি তো আমাদের এমপি ছিলেন 5 বছর ধরে। দিলীপ দার সঙ্গে আমার বহুবার এমএলএ হওয়ার পর অনেক জায়গায় দেখা হয়েছে। ত্রিপুরায় আমরা একসঙ্গে প্রচার করতে গিয়েছিলাম যখন ত্রিপুরার অ্যাসেম্বলি ইলেকশনের সময়, এবং দিলীপ দার সাথে আমার লাউঞ্জে দেখা হয়েছে, আমরা ছবি তুলেছি। দিলীপ দার সঙ্গে কিন্তু আমার খুবই সুসম্পর্ক। তাহলে না দাঁড়ানোই কি সুবিধা? না, আমি তো এক্সপেক্ট করছিলাম দিলীপ দাকে, কারণ আমি জানি যখন আমাকে বলা হয়েছিল যে তোমাকে মেদিনীপুর থেকে লড়াই করতে হবে, যখন দিদি বলেছিলেন আমাকে, তখন তো আমি ভিজুয়ালাইজই করে নিয়েছিলাম যে আমার ওপোনেন্ট দিলীপ দা, দ্য স্টলওয়ার্ট, দ্য ভেটারেন দিলীপ ঘোষ। সুতরাং আমি তো সেই প্রিপারেশন নিয়েই আমি আমার হোমওয়ার্ক বলো বা আমার ফিল্ড ওয়ার্ক করতে শুরু করেছিলাম। তারপরে আমাদের নাম ঘোষণা করা হয়ে গেল, কিন্তু ওনাদের তরফ থেকে জানানো হচ্ছিল না বা নাম ঘোষণা করা হচ্ছিল না। সবাই ওনাদের তরফ থেকেও ওয়েট করছিল যে কবে দিলীপদার নামটা অ্যানাউন্স হবে। দিলীপ হয়তো নিজেও ওয়েট করছিলেন, কারণ 17 দিন কেটে গিয়েছিল। আমি আমার ক্যাম্পেইন শুরু করে দিয়েছি, দেয়াল লিখন হচ্ছে, ওরা পদ্মফুল এঁকে দিচ্ছে, বিজেপি লিখে দিচ্ছে, কিন্তু প্রার্থীর নামটা লিখতে পারছে না। আবার অনেক জায়গায় আমি দেখেছিলাম যে দিলীপদার নামটা লেখা হয়ে গেছে। সুতরাং আমি তো এক্সপেক্টই করেছিলাম যে আমার যুদ্ধটা দিলীপদার এগেনস্টেই হবে। এরপর যে প্রশ্নটা, অর্থাৎ পরাজিত করলেন আর কি, যিনি পরাজিত হলেন তার উদ্দেশ্যে বিশেষ কোনো বার্তা আছে কি? না, অগ্নিমিত্রাকে এইটুকুই বলবো যে আই উইশ হার অল দ্য লাক অ্যান্ড অল দ্য সাকসেস। আরো একটা ফোন রয়েছে, সজল সিনহা আমাদেরকে ফোন করেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে, জি 24 ঘন্টার দর্শক। বলুন আপনার কি প্রশ্ন। হ্যাঁ ম্যাডাম, নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি খড়গপুর থেকে বলছি, ওয়ার্ড নাম্বার 27 থেকে। হ্যাঁ, আমার নাম সজল সিনহা। আমি বিগত ওখানে প্রায় 50 বছর ধরে বাস করছি। হ্যাঁ, কিন্তু ম্যাডাম আমাদের ওখানে মেন সমস্যা হচ্ছে আমাদের জায়গার কোনো সিকিউরিটি নেই, সবচেয়ে বড়। হ্যাঁ, জায়গার কোনো সিকিউরিটি নেই, অথচ আমরা লোকসভা বিধানসভা ভোট বরাবর দিয়ে এসেছি। ইদানিং আমরা কাউন্সিলর ইলেকশনের ভোটও দিচ্ছি, পৌরসভার ভোটও দিচ্ছি। সিকিউরিটি মানে কি বোঝাতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি যে আমাদের জায়গার কোনো সিকিউরিটি নেই, না আমাদের পাট্টা, না নাথিং এলস, কিছু নেই। ওইভাবে বলছেন। হ্যাঁ, পাট্টা একেবারে। সজল বাবু, একটু আপনি আমাদের আলোচনা শুনুন। ইতিমধ্যেই কিন্তু এই প্রসঙ্গটা আমরা তুলে ধরেছি এবং উনি বলেছেন যে হ্যাঁ, এই পুরো বিষয়ে চেষ্টা করা হবে। শুধু তাই নয়, সংসদে প্রথমবার বক্তব্য রাখতে গেলে কিন্তু এই প্রসঙ্গই কিন্তু তুলে ধরবেন বলে ইতিমধ্যেই বলেছেন। আরো অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করব বাংলা এট 5 এর সরাসরি জি 24 ঘন্টা এক্সক্লুসিভে। জুন মালিয়া আমাদের সঙ্গে রয়েছেন। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত বাংলা এট 5 এ জি 24 ঘন্টায়। সঙ্গে রয়েছেন জুন মালিয়া। জুন জেতার পেছনে যদি আমরা 5টা কারণ ভাবি, মানে জুন মালিয়া জেতার পেছনে কি কি, তার নিজের চোখে কি কি? আমার মনে হয় জনসংযোগ। যে কোনো নেতা বা নেত্রীর এটা করা খুব দরকার, যে মানুষ যখন একটা ম্যান্ডেট দিয়ে তাকে নিজেদের প্রতিনিধি হিসেবে নিয়ে আসেন, আমাদের কিন্তু এটা দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে যে আমরা যতটা পারবো তাদের কাজটা করে দিতে হবে। পলিটিক্সের জায়গায় থাকে, কিন্তু যারা ভরসা করে আমাকে নির্বাচিত করেছে তারা কিন্তু দেখতে চায় যে তাদের ডেভেলপমেন্ট কতটা হচ্ছে, তাদের উন্নয়ন কতটা হচ্ছে এলাকায়, তাদের বিধায়ক বা সাংসদ তাদের কথা পৌঁছে দিতে পারছে কিনা গভর্নমেন্টকে। গোষ্ঠীদ্বন্দ্ব দেখো, এটা তো পলিটিক্স, সেটাই আমি বললাম যে দুটো ভাগ আছে, একটা পলিটিক্যাল দিক আর একটা অ্যাজ আ বিধায়ক বা অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান। দলের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা সামলাতে হয়নি, অফকোর্স সেটা সামলাতে হবে, কিন্তু সেটা সামলে যায়ও, বিকজ একটা পরিবারে সবসময় যে সব ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে তোমার একটা ভালো সম্পর্ক থাকবে, একটা সুসম্পর্ক থাকবে, সেটা তো নিজের পরিবারেই হয় না। কাউকে তো কম বেশি আমাদের ভালো লাগার খারাপ লাগার একটা জায়গা থাকে, মান অভিমানের একটা জায়গা থাকে, ইগো ক্ল্যাশের একটা জায়গা থাকে, বিকজ উই আর হিউম্যান বিংস এট দি এন্ড অফ দ্য ডে। আরো একটা ফোন রয়েছে, বলুন আপনার কি প্রশ্ন। অসীম চক্রবর্তী মেদিনীপুর থেকে ফোন করেছেন, বলুন। দিদি, আপনাকে অনেক অভিনন্দন এবং নমস্কার। থ্যাংক ইউ। আমি খড়গপুর 52 নম্বর ওয়ার্ড থেকে অসীম চক্রবর্তী বলছিলাম। দিদি, আমরা তো বিগত দিনে দেখেছি যে আমাদের বিধায়ক হিরণ বা আমাদের পূর্বের যে প্রাক্তন ছিলেন, আপনি কি চাইছেন, আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ, এমপি ছিলেন তারা আমাদের খড়গপুর শহরের জন্য বিশেষ কিছু করেননি।
হ্যাঁ, তা আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আমাদের এখানে খড়গপুরে যে সমস্ত সমস্যাগুলো আছে, বিশেষ করে আমাদের যে রেলওয়ের যে সমস্যাগুলো, সেটা আমরা একটা অনুরোধ করছি যদি দিদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে যদি রেলের জায়গাগুলোতে যে আমাদের পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হয়। একেবারে আপনি শুনতে থাকুন, এই নিয়ে একেবারে প্রথম থেকেই আমরা আলোচনা করছি। ধন্যবাদ জি 24 ঘন্টায় ফোন করার জন্য। যখন এই প্রসঙ্গটা, এক তো রেলের পাট্টা আমরা আলোচনা করেছি, একদম প্রথমে যে প্রশ্নগুলো উঠে এলো যানজট, বেকারত্ব, ব্রিজের উন্নয়ন, জলের সমস্যা এবং তারই সঙ্গে পাট্টার সমস্যা। আমি এই প্রথম দিকগুলো যানজট, বেকারত্ব, ব্রিজের উন্নয়ন ইত্যাদিগুলো, এই প্রসঙ্গে কিছু ভাবনা চিন্তা করা হয়েছে না? ইট ইজ টু আর্লি টু সে। ব্রিজ তো অলরেডি আমি বলেই দিলাম যেটা হয়ে যাবে 1.5 থেকে 2 বছরের, বাই 26 হয়ে যাবে কমপ্লিট ব্রিজ আশা করছি, মোহনপুর ব্রিজ। জলের, দেখো জলের কিন্তু সমস্যা আছে। আমি কয়েকটা জায়গায়, আমাদের মেদিনীপুর টাউনেও আছে, খড়গপুর টাউনে বিশেষ করে জলের সমস্যা আছে। সেটা অবভিয়াসলি আমাকে দেখতে হবে এবং আমি কথা বলবো আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানদের সাথে খড়গপুর এবং মেদিনীপুরে। তবে একটা প্রজেক্ট হচ্ছে আমরুতটা এলে হয়তো জলের সমস্যাটা মেদিনীপুরে, অন্তত মেদিনীপুর টাউনে আর থাকবে না। খড়গপুরে আমি চেষ্টা করছি, কিছু কিছু আমি দেখেছি, অবজার্ভ করেছি, কথাও হয়ে গেছে ইতিমধ্যে চেয়ারম্যানদের সাথে, কাউন্সিলরদের সঙ্গে বিশেষ করে, যে কোথায়, আমার একটা মিটিংও আমি করেছিলাম, কারণ যেখানে আমি মানে যে ময়দানে আমি লড়তে যাচ্ছি সেখানে সমস্যাগুলো তো আমাকে আগে জানতে হবে। এক্স্যাক্টলি। আর এই প্রসঙ্গ নিয়ে যেমন আমরা কথা বলছি, আর তারই সঙ্গে আপনাদের মতামত আমরা জানতে চেয়েছিলাম। আমরা প্রশ্ন করেছিলাম, পোল করেছিলাম, ফুল বদলে জুন মালিয়ার হাত ধরে কি উন্নয়ন কি দেখবেন মেদিনীপুরবাসী? এই প্রশ্ন আমরা করেছিলাম আর প্রচুর ইতিমধ্যেই আপনাদের মতামত আমরা পেয়েছি। শুধুমাত্র ইউটিউবে পেয়েছি 33,000 মানুষের মতামত। ইউটিউবে হ্যাঁ বলেছেন 50% মানুষ, না বলেছেন 50% মানুষ ইউটিউবে। এছাড়া এক্স স্যান্ডলে 46% মানুষ হ্যাঁ বলেছেন, 54% মানুষ না বলেছেন এক্স স্যান্ডলে। ফেসবুকে 50% মানুষ হ্যাঁ বলেছেন, 50% মানুষ না বলেছেন। ইনস্টাগ্রামেও 50% মানুষ হ্যাঁ বলেছেন এবং 50% মানুষ না বলেছেন। হোয়াটসঅ্যাপে 45% মানুষ হ্যাঁ বলেছেন, 55% মানুষ না বলেছেন। জুন, ইতিমধ্যে এই যে মতামত আসছে কেমন লাগছে? ইতিমধ্যেই প্রচুর মতামত, সোশ্যাল মিডিয়াকে তো অস্বীকার করা যাবে না। একদমই নয়। তবে এই যে 50-50 ভাগটা, এটা আমার মনে হয় যে অ্যাজ আ বিধায়ক তাহলে আমি কিছু কাজ করেছি 3 বছর, কারণ এটা একটা পজিটিভলি আমি নিচ্ছি। কারণ বিধায়ক হিসেবে কিন্তু আমি কাজ করেছি, আমার মেদিনীপুর টাউনে বলো বা আমার শালবনী সদর, যে মেদিনীপুর সদর যে 2টো ব্লক আমার আছে, সেখানে আমি চেষ্টা করেছি কাজ করার, মানুষের পাশে থাকার, তাদের অসুবিধাগুলো শুনেছি। সবসময় যে আমার কাছে সব সলিউশন ছিল তা নয়, বাট শোনাটাও কিন্তু সাংসদ জুন মালিয়া পাশে থাকবে। অফকোর্স থাকতে হবে, কারণ আমি যেটা বললাম, যখন আমাকে ইলেক্ট করে আনা হচ্ছে তখন কিন্তু এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমার ডিউটির মধ্যে পড়ে। আমি জানি না বাকিদের কথা আমি বলতে পারবো না, বাট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমার সবসময় মনে হয়, বিকজ আই হ্যাভ বিন ইলেক্টেড ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে আমার নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে আমাদের মটো হচ্ছে বাংলার মা মাটি মানুষের উন্নয়ন, সেখানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমার মনে হয় এটা আমার ডিউটির মধ্যে পড়ে যে তাদের পাশে আমাকে থাকতে হবে। শেষ প্রশ্ন করব, ব্যক্তি জুন মালিয়া, সাংসদ জুন মালিয়া, অভিনেত্রী জুন মালিয়া, কোনটা পছন্দের? ব্যক্তি জুন মালিয়া তো এখন, ব্যক্তি জুন মালিয়া আমি জানি না, বিকজ এখন আমি সকলের, সবার। সো অভিনেত্রী একটা আলাদা জায়গা, আমার ভালো লাগার জায়গা, আমার প্যাশনের জায়গা। অভিনয়টা হয়তো আমি কোনোদিনও ছাড়তে পারবো না, ছাড়বো না, কারণ আমি জানি যে আমি আমার দুটোকেই আমি ব্যালেন্স করতে পারবো। হয়তো এবারে হয়তো অভিনয়টা আমার একটু হলেও কমে যাবে, বেশি হয়তো আমি কাজ নিতে পারবো না। বিধায়ক হিসেবে আমি দুটোই প্যারালালি চালিয়ে গেছি এবং দুটোতে খুব সাকসেসফুলি আমি করেছি। কিন্তু এখন হয়তো যেহেতু আমার 7টা বিধানসভা, সেই জন্য আমাকে টাইম দিতে হবে, আমাকে দিল্লি গিয়ে কাজ করতে হবে।
অভিনয়টা হয়তো কমে যাবে, বাট হ্যাঁ কোয়ালিটি কাজ আমি করব। একেবারেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা অংশগ্রহণ করার জন্য। জুন, অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম এবং অবশ্যই করে আগামী দিনে যে বক্তব্যগুলো উঠে এলো সেগুলো হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু আবার নিশ্চয়ই দেখা হবে। অনেক ধন্যবাদ জুন মালিয়ার সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম। আর ফোন করবেন না। Bangla@5 আজকের মতো এ পর্যন্তই। চোখ রাখুন জি 24 ঘন্টায়, রয়েছে আরো অনেক খবর। আর আগামী সোমবার থেকে Bangla@5 5টা থেকে 6টা 1 ঘন্টার জন্য সঙ্গে থাকুন। চোখ রাখুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।